আমি বক্তা নই, যদিও প্রফেসর ছিলাম, সে তো সাবজেক্টের উপরে। গুছিয়ে বলা আমার আসে না, পারি না, সবার সে ক্ষমতা থাকেও না। আমার সুবিধে হতো প্রশ্নোত্তর হলে আপনারা কি জানতে চান, কোন বিষয়ে বেশি জানতে চান, সেটা হলে হয়। যে জীবন একটা বিশাল, তা পরিমাপ করা যায় না, আনফ্যাথমেবল। কোথা থেকে বলবো, কোথায় শেষ হবে, কোথায় আরম্ভ করা যাবে, কোথায় বা শেষ করা যাবে, কিছুই বুঝে উঠতে পারে না, কোনোদিন পারিনি, আজও পারছি না। সাধারণভাবে যে বলা যায় ছোটবেলার থেকেই যে তার লীলা, সেটা সামথিং আদার, অন্যরকম, সাধারণ মানুষের মতন না। জন্ম হয় মানুষের 9 মাস 10 দিনে, তার জন্ম হলো 11 মাস, অনেক পরে। এই হবে ওই হবে, মা অপেক্ষা করছে, সবাই ভাবছে কি হচ্ছে না হচ্ছে। গ্রামাঞ্চল, সেখানে ডাক্তার বুদ্ধিরও তেমন তোর আজকালকার সুবিধা তখন তো উপলব্ধ ছিল না। শিশু জন্ম নিয়ে কাঁদে, কাঁদলে বোঝা কাঁদলে বোঝা যায় যে সে জীবিত আছে এবং সুস্থ আছে। এ তো কাঁদেও না। জন্ম সময়ে যারা ছিলেন, শুনেছি তাদের কাছে, সে ভোরের দিকে জন্ম, আধো অন্ধকার, কিন্তু আতুর ঘরটা যেন একটা অপূর্ব লাইটে ভরে গেছিল। আর জন্ম হওয়ার পরে কাঁদা তো দূরের কথা, শিশু যেন মৃদু মৃদু হাঁটছেন, এমনই দেখা যাচ্ছে। সারা শরীর ধরে একটা আলোর টুপি। তারা যে কয়জন সেখানে ছিলেন, ভাই মা হিসেবে বা পরিবারের যা, তা দেখে সবাই তখনই চমকে গিয়েছিলেন, অবাক হয়ে গেছিলেন, বুঝতে পারছেন না যে এটা কি হচ্ছে বা কেমন হচ্ছে। ছোটবেলা থেকেই যে বড় লোকের ছেলে, এরা সাধারণত ভাবে ওয়েল টু ডু যারা, তাদের ছেলেরা সাধারণত একটু মস্তানি করে, নেতা হয়ে ওঠে, নেতা করে বলে। ঠাকুরের কিন্তু তেমন কিছু ছিল না। পরিবার যে হিমায়তপুরে ছিলেন ঠাকুরের পিতৃদেব, তিনি তার শাশুড়ি মার মানে শ্বশুর মশাইয়ের আহ, তিরোধানে তার বিষয় সম্পত্তি এসব দেখাশোনার কেউ তেমন তো লোক না থাকায় তিনি এসেছিলেন সেটা দেখাশোনা করতে। তিনি নায়েবের কাজ অনেক জায়গায় এর আগে করেছেন পিতৃদেব। তখন যখন শাশুড়ি মায়ের কৃষ্ণ সুন্দরী দেবীর অসুবিধা হলো, দেখাশোনার লোক নেই, তখন তিনি এই হিমায়তপুরে তিনি আসেন। আসল কীর্তন চক্রবর্তীর বসত বাটি কিন্তু, বসত গ্রাম কিন্তু হিমায়তপুর নয়। যাই হোক, সন্তানের জন্ম হলো, যদিও তার আগেই একজন সন্ন্যাসীকে এসেছিলেন, তিনি এসে বলেছিলেন যে পরিবারে এক মহাপুরুষের জন্ম হবে, কিন্তু তার আগে এই পরিবারের একটা ছেলে মারা যাবে। তো ওনার জ্ঞাতি ভাই কোনো সেকেন্ড মারা গেছিলেন, ঠাকুরের জ্ঞাতি ভাই মারা গেছিলেন, এবং ঠাকুরের জন্ম হয়েছিল। জন্মের পরে শিশুকাল যেটা অবস্থা বলা যায়, সে শিশুকালে তিনি স্বাভাবিক সতন নেতা হয়ে ওঠার ব্যাপার। গ্রামের আর আর সমবয়সী ছেলেরা আস্তে আস্তে তার সঙ্গে জুটে খেলাধুলার থেকে আরম্ভ করে নানা রকম দুষ্টুমি। কিন্তু সেই দুষ্টুমির মধ্যেও ফারাক ছিল। সে সময় হয়তো বাচ্চারা কিসে কতটা, কার কতটা ক্ষতি হতে পারে, সেটা কেউ আন্দাজ করতে পারতো না। ঠাকুরের বেলায় কিন্তু দেখা যায় যে দুষ্টুমি যে করেছেন, যা করেছেন, তাতে কারোর ক্ষতি হয়নি, একটা আনন্দ করা গেছে। যেমন কর্তামা, অর্থাৎ ঠাকুর কৃষ্ণ সুন্দরী ঠাকুর, আহ, মাতা মোহনের মাতা মাতৃদেবীকে কর্তামা বলতেন। সে কর্তামার দুধ
জাল দিয়ে কড়াইতে উনুনে বসায় রাখা গ্রামাঞ্চলে রেওয়াজ আছে। উনুন নিভে আসে, গরম থাকে, কড়াই তারপরে বসানো থাকে, তাতে দুধের উপরে সর জন্মায়। ওই বাচ্চাদের নিয়ে গ্রামাঞ্চলে তো দালান বাটি নেই, বেড়ার ঘর, সেই বেড়ার ঘর, উপরে টিন, নিচে মেঝেটা হয় মাটির। যাদের সামর্থ্য আছে তারা হয়তো সিমেন্টের মেঝে করে। এই চারদিকটা দেওয়ালের বদলে চাটাই দিয়ে খুব ভালোভাবেই ঘর করা হতো। আমরাও সেই ঘরে পাবনায় ছিলাম। আমার জন্ম প্রসঙ্গক্রমে বলি যে পাবনায়। আমরা 6 ভাই, সবাই তার পূর্ণ পাদপীঠে আমাদের জন্ম লাভ হওয়ার সৌভাগ্য হয়েছে। ওই বেড়ার দিয়ে পাটকাঠি, এখনকার ছেলেমেয়েরা পাটকাঠি দেখেছে কিনা জানি না, কিন্তু অনেক লম্বা লম্বা পাটকাঠি হতো। তা সরু মোটা, নিচে গোড়ার দিকটা মোটা, আগার দিকটা সরু হতো। সেই পাটকাঠির ওই চাটাই বেড়া যে আছে, বেড়ার মধ্যে দিয়ে ঢুকিয়ে দুধের কড়াইয়ের মধ্যে সেটা দিয়ে সমস্ত দুধটা সবাই মিলে, বাচ্চারা মিলে টান দিয়ে খেয়ে নিতেন। সরটা পড়ে থাকতো। এই একদিন দুদিন বোঝা যায় না যে কি হয়েছে, উপরে বিড়িল খেয়ে গেল, না এমন ভাবে দুধটা চলে গেল, না দুধ শুকিয়ে গেল, মায়েরা বুঝতে পারছেন না। তারপরে দেখা গেল যে এই কীর্তিটা সবান্ধব অনুকূল চন্দ্রের। আর মা ছিলেন তো ভীষণ শাসন করতেন। মা ঠাকুরের অনেক বুদ্ধ বয়সেও শুনেছি বলতে, মা একটু তারিফ করবে, এটা শোনার জন্য আমার প্রাণ যে কি আকুলি বিকুলি করতো তা আমি বোঝাতে পারবো না। এই মা যখন দেখলেন যে ছুটলেন পিছনে লাঠি হাতে, ধরবেন মারবেন। যখন ধরা পড়ে তখন তো বেদম পেটান তিনি। তো দৌড়াতে তখন মা দেখতেন, ঠাকুর দেখতেন যে মা পরিশ্রান্ত হয়ে গেছেন, ঘামছেন, তখন দাঁড়ায় পড়েন আর দৌড়ায় নেয়। মা এসে আপাদমস্ত পিঠে, যখন শ্রান্ত হয়ে গেছেন চুপ করে দাঁড়িয়ে থেকে তোমার মাথা, মুখের ঘাম পুছিয়ে দেওয়া, আর কান্নাকাটির ব্যাপার নাই, সহ্য করে যেতে। গ্রামের দুষ্টুমি যেমন কোনো বাড়িতে তারা আম গাছে আম পাড়তে দেবে না, আম কাউকে দেবেও না। দল বেঁধে সেখানে গেলেন, সেখানে গিয়ে আম পারলেন, আম পেড়ে বন্ধু বান্ধব রাখলেন, আবার এক ঝুড়ি আম সেই বাড়ির উঠোনে রেখে পালিয়ে এলেন। দুষ্টুমি করলেও এমন দুষ্টুমি ছিল যার মধ্যে একটা মানুষের ভালো করার ভাব সবসময় নিহিত থাকতো। দুষ্টুমি করেই তার যে ক্ষতি করার ভাব নিয়ে কোনো দুষ্টুমি করা, এটা তার মাথায় কখনো শেষ পর্যন্ত কোনোদিন আসেনি। কারোর কোনো ক্ষতির চিন্তা তার মাথায় কোনোভাবেই আসেনি। যারা শত্রুতা করেছেন তাদের জন্যও না, যারা তা করেননি, যারা মিত্রতা করতে এসছেন, যার দয়া লাভ করতে আসছেন, তারাও তো কারোর কোনো, যতই তার ক্ষতি করার চেষ্টা মানুষ করে থাকুক, তিনি কিন্তু কারোর ক্ষতি, ভালো ছাড়া কারো ক্ষতি করেননি। গ্রামের আর যারা বাসিন্দা ছিল, এক তখনকার গ্রামে, ছোট ছোট গ্রাম, গ্রামের মধ্যে একে অপরের সঙ্গে সম্বন্ধ যুক্ত থাকতো। গ্রামের সবাই কোনো না কোনো আত্মীয় সম্পর্কের সম্বোধনে পরিভাষিত হতেন। সবাই কেউ দাদা, জ্যাঠা, কাকা, এই দেখেই দেখা হতো। এমনকি বাড়িতে যারা মজুরের কাজ করে, তাদেরও কোনো কাকা দাদা বলেই ডাকা হতো। আমি শুনেছি যে বাড়ির কর্তা ইয়েকে, বাড়ির চাকরকে নাম ধরে ডাকাতে ছেলেকে ডেকে বলছেন যে কাল থেকে তুই আমারও নাম ধরে ডাকিস। তাকে দাদা বলা হয়নি কেন বা নাম ধরে ডাকা হয়েছে কেন, সেই জন্যে এই তার জবাব। তখন এই অবস্থাই ছিল গ্রামের
গঞ্জের অবস্থা এমন তোরই ছিল। সবার মধ্যে একটা আত্মীয়তার ভাব ছিল, শত্রুতাও যে ছিল না তা নয়। গ্রামের পরিবেশের মধ্যে আমার জন্ম 1936-এ। এই সময় তখন ঠাকুরের বয়স প্রায় 48 বছর। সে সময় থেকে আমার এই চর্মচক্ষে তাকে দেখার সুযোগ হয়েছে। তার আগের ব্যাপার আমার গুরুজনদের কাছে শোনা, বা কখনো ঠাকুরের কাছেই শোনা, বড় মার কাছে শোনা, এরকম যে আগেকার এক্সপিরিয়েন্সটা চোখে দেখতে পাচ্ছি আমার 96-এ। তারপর অনওয়ার্ড তখন থেকে ঠাকুরকে দেখছি। ঠাকুরকে আমার বিশেষ করে এখনো বুঝতে পারি না আমি ভগবান, ঈশ্বর, গুরু এরকম কিছু মনে হতো না। তখন মনে হতো মাও বা বাড়ির আর লোক বা আরো যারা আশ্রমে গুরু ভাইরা থাকতেন, কোনো দুষ্টুমি করলে বলে দেবো ঠাকুরের কাছে, এটা ভয় ছিল। ঠাকুরের বলে গেলে ঠাকুর কষ্ট পাবেন বা ঠাকুর রাগ করবেন, সেটার ভয় ছিল। যেন আমাদের পরিবারের কর্তা, তাকে সমীহ করে ভয় করে চলতে হবে, এরকম ভাবটাই ছিল। প্রেম ভক্তি ভালোবাসার কথা বুঝি না, লোকে বলে বটে, আমি তো তেমন কিছু বুঝতে পারি না। আমার এখনো তেমন করে মনে হয়, ধ্যান ট্যান করতে বসলে তার মুখ মনে হয় যে এটা ভগবানের প্রতিকৃতি, ঈশ্বরের প্রতিকৃতি, এমন কিছু মনে হয়। ঠাকুর ঠাকুরই, আর কিছুর সঙ্গে যেন তার তুলনা করতে আমার মন মেনে নেয় না। আমি ঠাকুরকে ঠাকুরের মতনই ভাবি। বড় হয়ে উঠলেন আস্তে আস্তে, স্কুলে যাচ্ছেন। স্কুলে তখন যান, দুষ্টুমি করেন, লেখাপড়ার তিনি খুব ভালোই ছিলেন। কিন্তু ওই আদি প্রশ্ন যে ছিল, যিনি সব লেখকের সব লেখা যে একে একে দুই হয় না, মাস্টার তো মারলো খুব। ঠাকুর বললেন যে ওই সাহিত্য থেকে আমার অঙ্ক শেখা আর জীবনে হয়ে উঠলো না। পৃথিবীতে কোনো দুটো এক একরকম বস্তু তো আমি দেখি না। দুটো এক হতে পারে, নানা দিক থেকে একরকম হতে পারে, কিন্তু সর্বতভাবে দুটো একই জিনিস এমন তো আমি তো কিছু দেখি না। তাহলে একের একে দুই হয় কেমন করে? এই প্রশ্নের উত্তর কি মাস্টারমশাই দেবেন কেমন করে? তার তো এ জ্ঞান তো তার অগোচর, যে তিনি পরমপিতা যে একজনই, তিনি যে বিশ্বরূপে বিভিন্নভাবে ছড়িয়ে আছেন সেই এক, তিনি যে দ্বিতীয় হন না, এটা তখনকার সেই গুরুমশায়ের মাথায় তো কোনো রকম আসেননি, বা তিনি সেভাবে তার এক্সপ্লানেশনটা করতে পারেননি। ধরো স্কুলের পাঠ শেষ করে এই তখন তো স্লেট পেনের ব্যবহার খুব বেশি ছিল, কাগজ টাগজের ব্যবহার বেশি কম ছিল। আর ছাত্ররা আসন নিয়ে বা ইয়ে নিয়ে গুরু মশাইয়ের কাছে যেতেন। শীতকাল, পাবনায় খুব ঠান্ডা পড়তো। এখানে বলে এখন দেওঘরে আমরা দেখেছি ঠান্ডা এসে খুব ঠান্ডা পেয়েছি বটে, কিন্তু পাবনার ঠান্ডাও খুব কম ছিল না, ভীষণ শীত করতো। ছোটবেলার কথা যা আমার মনে আছে, মা তো গায়ে চাদর দিয়ে দিয়েছেন, আর গায়ে দিয়ে দিয়েছেন। সঙ্গীরা ওই নিচে মাটিতে বসতে, তাদের ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে, নিজের গায়ের চাদর খুঁজে পেতে দিলেন, সবাই যাতে একটু আরামে বসতে পারে। নেচারটাই সবসময় থেকে ছিল পরের কিসের সুবিধা হয়, নিজের শত অসুবিধা করেও সেই পরের সুবিধাকে দেখার একটা নর্মাল প্রচেষ্টা সবসময় না করে পারতেন না। লোকে বলতো যে তুই এটা করি কেন, ওরা বলে না, না করে পারি না তাই। যখনই কারো কিছু অসুবিধা দেখতেন, ঝাঁপিয়ে পড়তেন সেখানে কাজ কি করে তার থেকে তাকে উদ্ধার করা যায়। সেই একই রকমে এখানকার স্কুলের পাঠ শেষ করে নৈহাটিতে কোন আত্মীয়ের বাড়িতে ছিলেন, সেখান থেকে তখনকার দিনের ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার কথা। ভালো ছাত্র
তিনি পড়াশোনা করছেন, পরীক্ষা দেবেন, ফিস জোগাড় হয়েছে, ফিস জোগাড় হয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন, জমা দিতে যাচ্ছেন, দেখেন একটা আহ, ছেলে, তারই সহপাঠী, সে বিভৎস মুখে দাঁড়িয়ে আছে। কি না সে ফিস জোগাড় করতে পারেনি, তার বাবা মা ফিস জোগাড় করতে না পারায় তার পরীক্ষা দেওয়া হবে না। কিছুক্ষণ বিবেচনা করে নিজেরটা তিনি ফিসটা তিনি দিয়ে দিলেন, যে যা জমা করে আয়, পরীক্ষা দিয়ে দিলেন। ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হলো না। আবার আত্মবিশ্বাস কেমন দেখুন, ম্যাট্রিক পরীক্ষা তো দেওয়া হলো না, কিন্তু ওখান থেকে গিয়ে পরে ঠিক করলেন যে মেডিকেল স্কুলে পড়বেন। নয়াটির থেকে কলকাতা যাতায়াত করে তিনি আরেকজনকে সঙ্গী ছিল, তাকে নিয়ে যাবেন, কিন্তু ওখানে ন্যাশনাল মেডিকেল স্কুলের নিয়ম হচ্ছে যে ম্যাট্রিক পাস করতে হবে। তিনি অথরিটিকে চ্যালেঞ্জ করছেন যে আমি যদি ম্যাট্রিক পাস হলে আপনারা যে যে ক্রাইটেরিয়া, যেটা মাপকাঠি ধরেছেন, তার থেকে কোনো রকমে আমি যদি ন্যূন হই, আমাকে নেবেন না, আমার প্রশ্ন করুন, আমাকে দেখুন যে আমি পারি কি না। যদি না পারে নেবেন না, কিন্তু যদি আমি পারি, তাহলে ম্যাট্রিক পাস করাটাই ক্রাইটেরিয়া হতে পারে না। ইংরেজ আমল, নিয়ম সেখানে অত্যন্ত কড়া, নিয়মকে পালন করে চলাই কর্তব্য, করতে হবে। সেখানে কর্তৃপক্ষকে কনভিন্স করে সেই তাদের কাছ থেকে ভাইবা নিয়ে, মানে ইন্টারভিউ দিয়ে ঠিক করে সে কলেজে ভর্তি হলেন। ঠিক হলো যে কলেজে নয়াটির থেকে যাতায়াত করে ইয়ে কলেজে ন্যাশনাল মেডিকেল স্কুলে পড়বেন। ন্যাশনাল মেডিকেল স্কুলে এই যাতায়াত করে পড়তে পড়তে পরে অসুবিধা দেখা দিল, ঠিক সময় সে ক্লাস অ্যাটেন্ড করা মুশকিল হয়ে যায়। ক্লাসও সবসময় একই সময় থাকে না, অত দূরের থেকে আসা সম্ভব হয় না, সবসময় পাওয়া যায় না ট্রেন ট্রেন ঠিক মতন। আগেকার দিনে যদিও নিয়মানুবর্তিতা সমানুবর্তিতা ছিল, তবুও গন্ডগোল ছিল, সবসময় হয়ে উঠতে পারতো না। যাই হোক, শেষ পর্যন্ত কলকাতায় মেসে থাকা ঠিক হলো। ঠাকুরের পিতৃদেবের কাছ থেকে তার কোনো বন্ধু কি আত্মীয় যেমন কিছু হবে, তিনি কিছু টাকা নিয়েছিলেন। ঠিক হলো যে মাসে তিনি সেই ঋণ 10 টাকা করে দিয়ে ঠাকুরের কলকাতায় থাকা, খাওয়া এবং পড়ার খরচ চলবে। মেসে থাকবেন আর ইয়েতে পড়বেন, মেডিকেল স্কুলে, ন্যাশনাল মেডিকেল স্কুলে পড়বেন। আত্মীয় তো দেন, টাকা দেন, কোনো তারিখের ঠিক নেই, পয়লা তারিখে যে পয়লা সপ্তাহে দেবেন এমন কোনো ঠিক নেই। এটা হতে হতে তারপরে প্রতি মাসে দিচ্ছেন এমনও ঠিক নেই। ঠাকুর তো সম্ভবত ওই 10 টাকা, 10 টাকা দিয়ে খাওয়া, থাকা। তারপরে এই করে তখন ওই মহেশ কে একজন, তিনি শ্রী অরবিন্দের মামা মামা হন, নামটা এখন আমার মনে আসছে না। তিনি ঠাকুরকে একটা ওই মহেশ ভট্টাচার্যের হোমিওপ্যাথির মেট্রিয়া মেডিকা আর 1 বাক্স ওই যে হোমিওপ্যাথি ছোট ছোট শিশি থাকে, শিশি দিয়ে কাঠের বাক্স, গোল গোল ফুটো করা থাকে, তার মধ্যে শিশিগুলো বসানো থাকে, 1 বাক্স ওই হোমিওপ্যাথি ওষুধ আর ইয়ে মহেশ ভট্টাচার্যের ইয়ে মেট্রিয়া মেডিকা বাংলা বইটা ঠাকুরকে দিয়েছিলেন। তবে অরবিন্দের মামা হন নাকি ছিল, ঠিক 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 আমি মনে করতে পারছি না, বলতে পারছি না। যাই হোক, তিনি দিয়েছিলেন। পরে তো মেসে থাকাও আস্তে আস্তে অসুবিধা হয়ে পড়লো, মেসের ভাড়া দিতে হয়। তখন তিনি ওই সুকিয়া স্ট্রিটটা কোথায় ওখানে, সেখানে কয়লার গুদাম ছিল। আগে যে মিস্ত্রির কারখানা ছিল, মিস্ত্রির কারখানায় তখন কয়লার গুদাম ছিল, সেখানে কুলিরা থাকতো,
কিছু, আর ওই ইয়েতে মিষ্টি ফ্যাক্টরিতে কাজ করতো। ওই কয়লার গুদামে থাকতো। ঠাকুর সেখানে গিয়ে থাকা শুরু করে, সেখানে তো পয়সা লাগে না, ওদের সঙ্গে ভাবটা জমিয়ে ওখানে থাকতে করে। তো মেসের থেকে ভাত দিত বা খাবারটা দিত, আর ওইখানে কয়লা গুদামে থাকতেন আর পড়াশোনা করতেন। কলেজ আস্তে আস্তে ওই মেট্রি আমেরিকার আর হোমিওপ্যাথি শিশির ও সেই এক বাক্স ওষুধ তাই দিয়ে আস্তে আস্তে ট্রিটমেন্ট করা শুরু করলেন। এবার তাদের তো কুলি, তাদের পয়সা নেই ইয়ে করে ডাক্তার দেখানোর বা চিকিৎসা করার। কিন্তু ঠাকুরের যে দূরদৃষ্টি, যার রোগের প্রতি তার যে তাদের কারণ প্রতি যে তার আহ, জ্ঞান, তার বোধ, সেই বোধই তাকে ভালো ডাক্তার করে তুললো হোমিওপ্যাথি। ওই দেখে ওষুধ দিতেন, আর রোগীরা ভালো হয়ে যেত, কুলিরা ভালো হয়ে যেত। আস্তে আস্তে ঠাকুরের মুখেই শুনেছি এ কথা। আস্তে আস্তে ওরা তো কুলিরা কখনো আহ, আহ, 4 পয়সা, 2 পয়সা, 2 আনা, 1 আনা এরা ঠাকুরকে জোর করে দিত, তিনি কাউকে নিতেন না। আবার ওই টাকা দিয়েই তাদেরও সাহায্য করতেন। আস্তে আস্তে দেখা গেল প্রথমে কুলিদের মধ্যে যে চিকিৎসা শুরু করলেন, একদিকে পড়াশোনা আর একদিকে এই উম, ওখানে কয়লার গুদামে থাকা, আর কুলিদের সঙ্গে তাদের সুখ দুঃখের গল্প করা, শোনা, তাদের বিপদে আপদে আহ, ইয়ে করা, চিকিৎসা করা। এই করতে করতে তার বেশ ভালো প্রসার হয়ে গেল। অনেক অনেকগুলো কারখানা ছিল, অনেক লোকই কাজ করতো সেখানে। এরা কখনো 2 আনা, 2 পয়সা, 4 পয়সা, 2 আনা, 1 আনা, 4 আনা দিত ঠাকুরকে জোর করে, তিনি নিতে চাইতেন না। আমি তার মুখেই শুনেছি যে এরকম করে মাসে 5-6 টাকা আমাদের হয়ে যেত। তো 5-6 টাকা হয়ে গেলে তখন ওই ওই আত্মীয় যে টাকা না পাঠালেও, আর তখন সেলফ সাফিসিয়েন্ট তিনি হয়ে উঠলেন। এই সেলফ সাফিসিয়েন্ট হয়ে ওঠা এবং করে তোলা তখন থেকেই তার একটা মাথায় সেট করে যায়। পাবনা এসেও আমার এগুলো আমার দৃশ্যগোচর নানা রকম ইন্ডাস্ট্রি গড়ে তুলেছিলেন পাবনায়। ইলেকট্রিসিটি, স্ট্রিট লাইট এ জ্বলতো, ঘরে ঘরে দেওয়ার মতন ছিল না, তবে যে কোনো ইন্ডাস্ট্রি আছে, কলকারখানা যা কিছু করেছিলেন সেখানে সাপ্লাই করা হতো। একটা স্টিম ইঞ্জিন কোথা থেকে ইয়ে করেছিলেন, তা দিয়ে জেনারেটর চালানো হতো। আবার জেনারেটরের জন্য বড় মেশিন আনা আনা হয়েছিল, সে মেশিন দিয়েও ইলেকট্রিসিটি হতো। পরবর্তীকালে মহাত্মা গান্ধী ইয়েতে এসে বাড়িতে ঠাকুরের কাছে এসে ঘুরে ফিরে দেখে তিনি বলছেন এইরকম গ্রামের স্বপ্নই তো আমি দেখে আসছি। গ্রাম সব দিক থেকে সেলফ সাফিসিয়েন্ট, সেখানে কাপড় হয়, সেখানে আটা কল আছে, সেখানে চালের কল আছে, সেখানে প্রেস আছে, সেখানে কার্ডবোর্ড আছে, গেঞ্জির কারখানা আছে, ইত্যাদি করে সেখানে কৃষির আধুনিক কৃষির ব্যাপার আছে। এগুলো মধ্যে আশ্রমাইজদের দিয়ে তেমন করে করা, অর্থাৎ সবাই যাতে সেলফ সাফিসিয়েন্ট হয়ে পড়ে। চাকরি করা তিনি পছন্দ করতেন না, না নিজে কোনো চাকরির থেকে ব্যবসাকে তিনি পছন্দ করতেন। চাকরি অপারক ক্ষেত্রে আহ আপদ ধর্ম হিসাবে চাকরি করার কথা কখনো বা অনুমতি দিয়েছেন, কিন্তু চাকরি করাটা তার পছন্দ ছিল না। এইভাবে কলকাতায় পড়াশোনা যখন করতেন, কলেজ ছুটি হতো যখন, তখন ওই বাড়ি আসতেন, ওই কুলিরা তার যা কিছু বিছনা পাঠিয়ে বাক্স প্যাটরা যা কিছু থাকে, কে কাড়াকাড়ি পড়ে যেত, কে মাথায় করে নেবে, নিয়ে লাইন ধরে তাকে সবাইকে নিয়ে গাড়িতে তুলে দিত। আর কানতো কবে আবার ফিরে আসবেন তিনি। আর সেই ডেটটা জেনে রাখতো যে কবে কবে কোন গাড়িতে কখন
ফিরে আসেন। ঠিক সেই দিন সেই গাড়িতে সেই সময় ওখানে স্টেশনে, শিয়ালদা স্টেশনে কুলিরা সব গিয়ে হাজির থাকতো। আর খুব তিনি আসতেন দেখে কাঁধে করে নিয়ে যাওয়ার মতন, এত তার পপুলারিটি হয়ে গেছিল। চিকিৎসক হিসেবে কুলিদের ট্রিটমেন্ট করতে করতে আস্তে আস্তে গৃহস্থদের বাড়িতেও তার ডাক পড়তে লাগলো। সেখানেও ট্রিটমেন্ট করতে হয়, তারা 2-1 টাকা ভিজিট দেয়। ক্রমে ক্রমে তার ওই কলকাতাতেই ছাত্র মানে আহ, চিকিৎসা ক্ষেত্রে ছাত্র অবস্থায় তিনি 40-50 টাকা পর্যন্ত মাসে তার আয় হয়েছে। এই রাখছেন, তার যার যতটুকু লাগতো সেটুকু খরচা করতেন, বাকিটা তখন সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছেন। সেই ঠাকুরের যে আত্মীয় যে টাকা পাঠাতো, সে তো টাকা পাঠা কবেই বন্ধ করে দিয়েছে। এখন এই বন্ধ করাতে তার কিন্তু তিনি বন্ধ করাতে তার প্রতি মানে বিরাগ ভাজন হয়েছিলেন তা নয়, পরবর্তীকালে তার প্রশংসা করতেই শুনেছি। ওটা বন্ধ করে দেওয়াতে আমার এই হলো যে নিজের পায়ে কিভাবে দাঁড়াবো, সেই দাঁড়ানোটা হয়ে গিয়ে এমন অবস্থা হলো যে দাঁড়ানো তো ব্যাপারই, নিজের পায়ে তো দাঁড়ালে নেই ছাত্রাবস্থায়। এবং অন্যকে তার যেটুকু লাগে, 40 টাকা 50 টাকা হলে তখনকার দিনে কলকাতায় খুব রাজার হালে থাকা যেত খরচা করে। অন্যান্য স্টুডেন্টরা যেমন করে থাকতো, তাদের পয়সা কড়ি আছে, উনি কিন্তু সেই কয়লার গুদামেই থাকতেন, সেই কুলিদের সঙ্গেই থাকতেন, তাদের সঙ্গেই ওখানে মেসের ভাত খেতেন। একদিন অবাক লাগে, মেসের থেকে ওই ঠিক করেছিলেন যে ভাতটা, তার খাবারটা কলির গুদামে রেখে দিত। একদিন কলেজ থেকে এসে খেতে গিয়ে দেখেন ভাতের উপরে কফের মতন কি পড়ে আছে, সেই সরিয়ে সেই ভাতে খেলেন, উপায় নাই, আর তো কিছু নাই। এইভাবে তার কষ্ট করে তার জীবনে এই কষ্ট করাটাকে তিনি কষ্ট বলে কখনো মনে করেননি, অনেক করতেন। যে এতে তার আমার তার কষ্টে বলে মানুষ যখন হয় তাদের কি অবস্থা হয়, তাদের সেই রূপ সম্যকভাবে জানার, শোনার, বোঝার, ফিল করার আমার সুযোগ হয়েছে। আমি গুরুদের সুখ দুঃখের সাথী হয়ে গেছিলাম। আস্তে আস্তে পাড়াপড়শির মধ্যেও আমাদের ডাক যখন পড়তে লাগলো, তাদেরও পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তাদেরও দেখাশোনা করা, ট্রিটমেন্ট করা, এটা করতে ফাইনালি ওখান থেকে ডাক্তারি পাস করে গ্রামে ফিরে এলেন। গ্রামে ফিরে এসে ওখানে এসে তার ট্রিটমেন্টটা হলো, তার যে ট্রিটমেন্টের পদ্ধতি সেটা হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি বা আয়ুর্বেদিক নয়। তার চিকিৎসা ট্রিটমেন্টের পদ্ধতি যায় তার ভাষায় কিউরিওপ্যাথি। কিউরিওপ্যাথি যা দিয়ে কিওর করা যায়, কিউরোপ্যাথি হচ্ছে তার চিকিৎসার নাম। যেখানে আয়ুর্বেদের গাছগাছড়া দিয়ে কাজ হয়, স্বল্প খরচে এফেক্টিভলি কাজ করানো যায়, সেটা সেখানেই ব্যবহার করা যাবে। যেখানে হোমিওপ্যাথিতে কাজ হবে সেখানে হোমিওপ্যাথিতেই কাজ করতে। ইমার্জেন্সি যেখানে যেখানে সময় পাওয়া যাবে না ট্রিটমেন্ট করার, সেখানে অ্যালোপ্যাথি চিকিৎসা করা যাবে। তিনি পড়েছেন অ্যালোপ্যাথি, এবং এই তিনটে মিলিয়েই তার চিকিৎসা জীবন, তার চিকিৎসা জীবন এই তিনটে মিলিয়ে হয়েছে। এমন হয়েছিল সেই গ্রাম দেশে তখন 12-14 খানা পালকি সকাল থেকে তার দুয়ারে এসে তা তো ভিজিট নিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, রোগী দেখানোর জন্য। সেই সময় তার ভিজিট হয়ে গেছিল 100 টাকা। অন্য অন্য ডাক্তাররা নানা রকম সমালোচনা করতেন, নানা রকম কুৎসা রচনা করতেন, কিন্তু ঠাকুর কোনোদিন কারোর নিন্দা করেননি, কখনো না। এই তারা মারতে যেত ইয়েতে, ওই যারা ট্রিটমেন্ট করে সুস্থ হয়েছেন তারাই প্রতিবাদ করতেন।
তারা যখন ঠাকুরের চিকিৎসা সম্বন্ধে বুজরুকি বলতো, নানা রকম করতো, ক্রিটিসাইজ করতো, তাদের প্রসার, ঠাকুরের প্রসার বেড়ে যাচ্ছে দেখে হিংসা করতো, তারা যখন ঠাকুরের অপচয় করতো, পাবলিক তাদের বাধা দিত, পাবলিক তাদের উপর চড়াও হয়ে যেত। এইভাবে তার চিকিৎসা জীবন শুরু। চিকিৎসা করেও কিন্তু দেখছে যে চিকিৎসা করে আপাতত তো ইয়ে রোগীকে ভালো করা যায়, যে জন্যে তার এই অসুখ, তা যদি ছাড়তে বলা যায় তাহলে তা ছাড়বে না। সুস্থ হয়ে আবার সেই যে চলনে চললে সে অসুস্থ হবে, সেই সেই চলনেই আবার সে চলতে শুরু করে। তখন দেখলেন যে আসল রোগ তো মনে। এই মনের থেকে এটা না তাড়াতে পারলে তো মানুষকে সুস্থ করে তোলা যাবে না সব সময়ের জন্য, সর্বকালের জন্য। এই আস্তে আস্তে তখন এই কি করে করা যায়, এই করতে করতে প্রথম কীর্তন শুরু করলেন। এই দ্বিতীয় ফেজে, প্রথম ফেজে বাল্য অবস্থা, ছাত্রাবস্থা, তারপরে চিকিৎসার জন্য মানুষের শরীর মনের চিকিৎসার ব্যবস্থা, থার্ড ফেজে এসে এই কীর্তন মানুষের মনের পরিবর্তন, অর্থাৎ তার যে চলাফেরা বলা, তার আচার আচরণ, এগুলো যদি ঠিক ঠিক না হয় তাহলে মানসিক রূপে আগে অসুস্থ হয়, তারপরে শারীরিক রূপে অসুস্থ হয়। চা খেলে আমার ঠিক হবে না, যে নেশা করলে আমার ঠিক হবে না, যে খাদ্য খেলে আমার শরীর ভালো থাকবে না, আমি সেটাই খাবো, সেটাই করবো, সেটাই করবো। যেই সুস্থ হয়, রোগ হয়, সুস্থ করে চিকিৎসা করে সুস্থ করে তোলেন, আবার সেই কাজই করতে থাকে। তো মনের পরে কন্ট্রোল নাই, প্রবৃত্তির উপরে কন্ট্রোল নাই। এই প্রবৃত্তির উপরে যদি কন্ট্রোল না করতে শেখানো যায়, তাহলে মানুষ কখনো চিরতরে সুস্থ হয়ে উঠবে না, বা ওঠার তাকে যাবে না। তাই তখন থেকে শুরু করলেন যে কীর্তন, এই সারাদিনের তো কীর্তন শুরু হলো না। কত চোরকে, কত ডাকাতকে, কত মদ্যপকে, কত চরিত্রহীনকে পিছনে লেগে 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 তাকে সুস্থ করে তুলেছেন তার ঠিক নেই। এক চোর তার কাছে আসতো রাত্রিবেলা, সে এসে চুরি করতো, আবার ঠাকুরের কাছে আসতো। আস্তে আস্তে তার সঙ্গে গল্প করতে, চল তোর সঙ্গে যাবো, তোর সঙ্গে যাবো, কি করে চুরি করিস দেখবি, আমাকে শেখা। তো ওই টিট কাটে নিয়ে তো দুজনে মিলে যাচ্ছেন চুরি করতে। চুরি করতে যেয়ে তারপরে তাকে বলছেন, এই তুই তো এলি এখানে, দরজা তো খুলে রেখে এসছিস, তোর বউ তো জানে না যে দরজা খুলে তুই বাইরে এসেছিস। তো তোর ঘরে যদি এখন চুরি হয়, তোর বউকে যদি কেউ কোনো অনিষ্ট করে, তাহলে কি হবে? বলে, না না করবার। কিছুক্ষণ পরে চিন্তা করে শিক্ষাটি ছুঁড়ে ফেলে দিয়ে বলে যে, না ঠাকুর তুমি যাও, আমিও বাড়ি চললাম। এই যে বাড়ি চলে গেল, আর তার ওই যে মনকে পরিবর্তন করলো। তারপরে আসতো ঠাকুরের কাছে, চুরি করার সময় হলে সেই রাত্রিবেলা ঠাকুরের কাছে আসতো, নানা জায়গায় গল্প করতো, এ করতো, এমনকি ঠাকুরের বাড়িতেও চুরি করেছে। সেই চুরি করার পরবর্তীকালে সেই চুরি করার কিছু বাসনপত্র কি কয়েকটা কি ফেরত দিয়েছিল, যেটা আপনি নেন, আর গুলো তো বেঁচে খেয়ে ফেলেছি, এটা আপনার বাড়ির থেকে চুরি করেছিলাম, এটা নেন। সে চোর আস্তে আস্তে সাধু হয়ে উঠলো। এই করতে করতে দেখে, যেমন কিশোরী মোহন দাসকে, সে আসলে বৈরাগী বৈষ্ণব ছিলেন, ডাকাত ছিলেন। তো তাকে তার সঙ্গে মিশে মিশে আস্তে আস্তে দেখে দেখে আহ, করে করে পরবর্তীকালে যে মনের চেঞ্জ করতে পারলেই মানুষকে আসন চেঞ্জ করা যায়। তার প্রবৃত্তির উপরে মনের যখন কন্ট্রোল হয়, প্রবৃত্তিকে যখন সে অধীন করতে পারে, নিজে প্রবৃত্তির অধীন না হয়, নিজে প্রবৃত্তির প্রভু হয়ে প্রবৃত্তিগুলোকে দাস করে
তাদের থেকে তারা কাজ নিতে পারে। কাম, ক্রোধ, লোভ, মোহ সবগুলোরই প্রয়োজন আছে বলেই পরমপিতা ঠাকুর দিয়েছেন। কিন্তু তাকে মঙ্গলের কাজে, ইষ্টের কাজে, মানুষের ভালো করার কাজে যদি আমি ব্যবহার করি তাকে, তাহলে পরে সেই প্রবৃত্তির পরে প্রবৃত্তিকে আমরা বশ করতে পারি। তাই কাম, ষষ্ঠ মন্ত্র আছে, কাম লোভ জিত বসি। অর্থাৎ আমি শত অনুজ্ঞার মধ্যে আছে যে আমি কাম লোভ জিত বসি। এই কাম লোভ জিতকে বশ করার ব্যাপার সে শুরুর থেকেই এই অর্গানাইজেশনের কীর্তনের থেকেই শুরু হয়। শুরু হয়ে আস্তে আস্তে আরো দিকে এগিয়ে চলে। আমি বোধহয় সময় পার করে ফেলেছি। আমি বলতে পারি না আপনাদের কেমন হলো, তো জানি না, বুঝতে পারলেন কিনা তাও বুঝি না। যাই হোক, ঠাকুরের কথা, তার কথা বলে মনে যেমন নিজের আনন্দ হয়, আপনাদেরও শুনে তা অসংলগ্ন হলেও ইত- ইত- ই- মানে ইতস্তত হতে বিস্ফোরণ হয়। এদিক ওদিক থেকে খামচে খামচে বলার ব্যাপার বলে তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমারও মনে শান্তি পাবো, ভালো লাগবে। জয় গুরু।